হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করছি সবাই খুব ভালো আছে এবং সুস্থ আছো এবং তোমাদের কৃষি কোর্সের প্রিপারেশন আশা করি খুব ভালোই চলছে। সো আমরা কিছু সিরিজ আকারে ভিডিও আনার চেষ্টা করছি, যে ধরো একটা সাবজেক্টের কিছু ইম্পর্ট্যান্ট টাইপ থাকে যেটা থেকে কোশ্চেন আসে প্রত্যেকবারই এবং আসার সম্ভাবনা খুবই বেশি। তারই ধারাবাহিকতায় আমাদের আজকে প্রথম ভিডিও, সেটা হচ্ছে কৃষিগুচ্ছ রসায়নের গুরুত্বপূর্ণ তিনটা টাইপ। এবং আজকে যে তিনটা টাইপ নিয়ে কথা হবে, এই তিনটা টাইপ থেকে তোমরা অ্যাটলিস্ট 3 থেকে 4 মার্ক কমন পাবে, ঠিক আছে? এটা আমরা আশা রাখতে পারি এবং আমার দৃঢ় বিশ্বাস যে 3 থেকে 4 মার্ক তোমাদের আসবে। অ্যাটলিস্ট 3 মার্ক তোমরা এই ভিডিও থেকে কমন পাবে, ঠিক আছে? সো বেশি কথা না পারি, আমরা চলে যাই আমাদের ভিডিও টপিকে। আচ্ছা, প্রথম সমস্যাটা কি? প্রথম সমস্যা হচ্ছে আমাদের পি সংক্রান্ত সমস্যা, ঠিক আছে? পিএইচ এর এই ট্রিক্সটা যদি তুমি ফলো করো, তাহলে পিএইচ এর কোনো ম্যাথ করতে সমস্যা হবে না। যদি না তুমি হচ্ছে একদম কঠিন কোনো ম্যাথ করতে যাও, যেগুলা হচ্ছে ক্যালকুলেটর ছাড়া করা যায় না, ওগুলার কথা যদি আমরা বাদ দেই, ওগুলা রিসেন্ট টাইমে আসেও না। ওগুলা এসেছিল হচ্ছে যখন ক্যালকুলেটর ইউজ করতে দিত তখন। সো এখন যেহেতু ক্যালকুলেটর অ্যালাউ না, সো ওই টাইপের ম্যাথগুলো আসবে না, ঠিক আছে? সো আমরা চলে যাই টাইপের ক্ষেত্রে, ঠিক আছে? পিএইচ সংক্রান্ত সমস্যা আমরা সকলেই জানি যে পি, আচ্ছা আমরা একটু হলুদ কালি দিয়ে লেখার চেষ্টা করি, ঠিক আছে? যেটা যেটা আশা করি বেশি ভিজিবল হবে। আমরা সকলেই জানি পিএইচ ইকাল টু মাইনাস লগ এন হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা, ঠিক আছে? এবং আমরা ধরে নিচ্ছি যে হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা হচ্ছে 10⁻⁻⁴, ঠিক আছে? সো লগ 10, এইটারে আমরা বলছি 10 টু দি পাওয়ার, ওয়েট ওয়েট ওয়েট, হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা হচ্ছে আমাদের 10⁻⁻⁴, ঠিক আছে? আমরা যদি এ কে এই পাশে নিয়ে আসি, দেন হচ্ছে হুম, তাহলে আমার আলটিমেটলি থাকতেছে কিন্তু এই যে মাইনাসে মাইনাসে কেটে a × 1 এ থাকতেছে, ঠিক আছে? তাহলে এখান থেকে আমরা কি বুঝতে পারতেছি, যদি হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা যদি 10⁻⁻⁴ হয়, দেন আমার পিস হচ্ছে এ, ঠিক আছে? আমি যদি এখান থেকে বলি যে আমার হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা হচ্ছে 10 টু দি পাওয়ার ধরো -5, দেন পি ইজ ইকুয়াল টু 5। সেখান থেকে তুমি পিওএস এর মানও চাইতে পারে। সেখান থেকে পিওএস এর মান যদি তুমি বের করো, তাহলে 14 - 5 = 9। একইভাবে তোমাকে যদি বলে যে হাইড্রক্সিল আয়নের ঘনমাত্রাটা 10⁻⁻⁵, ঠিক আছে? তাহলে কিন্তু তোমার একইভাবে পিওএস = 5, ঠিক আছে? এখান থেকে তুমি আবার পিএইচ এর মান বের করতে পারো, সেটা হচ্ছে 14 - 5 = 9। আশা করি বোঝাইতে পারছি। এবং এই টেক্সটটা যদি তুমি ফলো করো, দেন কিন্তু তোমার পিএইচ এর রিসেন্ট টাইমে যেই প্রবলেম গুলো আসছে বা এইবারও আসবে, এই টাইপের কোশ্চেনে কোনো ধরনের সমস্যা হবে না। তো চলো আমরা প্রিভিয়াস ইয়ারে কৃষিতে আসা কিছু কোশ্চেন সলভ করি, ঠিক আছে? সো শুরুতে আসলো আমাদের 0.005 মোলার ঘনমাত্রার H2SO4 দ্রবণের পিএইচ এর মানটা কত, ঠিক আছে? সো আমরা জানি যে আমরা যদি H2 4 কে ভাঙি, দেন কিন্তু দুইটা হাইড্রোজেন আয়ন প্রডিউস হবে, ঠিক আছে? সো এক মোল হাইড্রো আহ, 1 মোল সালফিউরিক অ্যাসিড থেকে 2 মোল হাইড্রোজেন আয়ন পাচ্ছি। তার মানে কি? তার মানে হচ্ছে আমরা 0.005 কে 2 দিয়ে গুণ করে নিব, ঠিক আছে? তাহলে আমরা পাবো হচ্ছে 0.01, যেটাকে আমি লিখতে পারি 10⁻⁻², ঠিক আছে? তার মানে হাইড্রক্সিল হাইড্রোজেন আয়নের ঘনমাত্রাটা আমরা পাচ্ছি 10⁻²। তাহলে আমরা কি বলেছি একটু আগে, যদি হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা 10⁻⁻ হয়ে থাকে, তাহলে পিএইচ হচ্ছে এ। তাহলে 10⁻², যদি হয়ে থাকে, তাহলে পিএইচ হচ্ছে আমাদের 2। খুবই ইজি। এই ম্যাথটা করতে ভাই তোমার কত টাইম লাগবে? 10 থেকে 15 সেকেন্ড, ঠিক আছে? খুবই ইজিলি। ম্যাথ মানে যে তোমার 1 মিনিট বা তার বেশি টাইম লাগবে এমন কিন্তু না। তোমাকে সঠিক ট্রিক্সটা জানতে হবে। চলে যাচ্ছি পরবর্তী ম্যাথে। আমরা জানি যে হচ্ছে এইচসিএল থেকে আমার 1 মোল এইচসিএল থেকে 1 মোল হাইড্রোজেন আয়ন প্রডিউস হবে। তার মানে এখানে হাইড্রোজেন আয়নের ঘনমাত্রাটা দাঁড়াচ্ছে হচ্ছে 0.001 মোলার। এটাকে আমরা লিখতে পারি 10⁻⁻3। 10⁻⁻3 যদি হয়, তাহলে আমাদের পিএইচ আলটিমেটলি আসতেছে 3। আশা করি বুঝছো। এরপরে আসলো আমাদের সোডিয়াম হাইড্রোক্সাইড। মনে রাখতে হবে, সোডিয়াম হাইড্রোক্সাইড থেকে কিন্তু হাইড্রোজেন আয়ন প্রডিউস হয় না। এখান থেকে সোডিয়াম আয়ন এবং হাইড্রোক্সিল আয়ন আসতেছে, ঠিক আছে? তার মানে এখানে 0.01 মোলার সোডিয়াম হাইড্রোক্সাইড মানে হচ্ছে এখানে আলটিমেটলি হাইড্রক্সিল আয়নের ঘনমাত্রাটা হচ্ছে 0.01 মোলার, ঠিক আছে? যেটাকে আমরা লিখতে পারতেছি 10⁻⁻²।
তার মানে এখানে আমার POS ইকুয়াল টু কিন্তু 2। এখান থেকে যদি আমি আবার PH টা বের করি, সেখানে হচ্ছে আমি করব 14 মাইনাস 2 সমান কত? 12। সো আমার এখানে পিএইচ এর মানটা কিন্তু 12। তোমরা কিন্তু আবার সোডিয়াম হাইড্রোক্সাইড থেকে হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা সরাসরি বের করে এই 2 লিখো না, তখন কিন্তু আবার ভুল হয়ে যাবে। এই জিনিসটা একটু মাথায় রাখলে এই টাইপের বাইরে সাধারণত কোশ্চেন আসে না। এর থেকে কঠিন দিলে তোমার হচ্ছে হয় বইয়ের কিছু মানে মুখস্থ টাইপ কোশ্চেন আছে না, যেগুলো প্রত্যেকবারই আসে, ওগুলা হয়তো দু একটা দিতে পারে, কিন্তু এইটা দেওয়ার সম্ভাবনা খুবই কম, যেহেতু ক্যালকুলেটর ইউজ করতে দেয় না। চলে যাচ্ছে আমাদের পরবর্তী টাইপে। তার আগে আমি একটু বলে নেই, আমি যে টাইপটা দেখাইলাম, ঠিক আছে, এই টাইপটা তুমি শুধু করলেই হবে না, তোমাকে কিন্তু বারবার এক্সাম দেওয়ার মাধ্যমে এটা কিন্তু নিজের একদম নখদর্পণে নিয়ে আসতে হবে, ঠিক আছে। এবং এক্সাম দেওয়ার জন্য বেস্ট ব্যাচ হচ্ছে এগ্রি বুস্টার ফাইনাল মল টেস্ট অথবা টার্গেট বাও 2.0। এগ্রি বুস্টার ফাইনাল মল টেস্টে যদি তুমি ভর্তি হও, তাহলে তুমি 4টা সাবজেক্ট ফাইনাল এবং 13টা পূর্ণাঙ্গ মল টেস্ট, মানে টোটাল 1700 এক্সাম দিতে পারবে, ঠিক আছে। 1700 কোশ্চেন সলভ করতে পারবে, ঠিক আছে। 1700 MCQ, ঠিক আছে। এবং কৃষি স্ট্যান্ডার্ড, প্রত্যেকটা কোশ্চেন হবে কৃষি স্ট্যান্ডার্ড, ঠিক আছে। তোমরা যদি আমাদের ইউটিউব চ্যানেলে যাও, তাহলে দেখবো যে ডেমো এক্সামের অনেকগুলা লিঙ্ক দেওয়া, আমরা এখন ফ্রি এক্সামও নিচ্ছি, সাবজেক্ট ফাইনাল গুলা ফ্রি এক্সাম নিচ্ছি 50 মার্ক করে। তোমরা ওইখানে যদি এক্সামটা দাও, তাহলে বুঝতে পারবে যে কৃষি স্ট্যান্ডার্ড কোশ্চেন কিনা, এটা তোমরা নিজেরাই বুঝতে পারবে, ঠিক আছে। আরেকটা ব্যাচ হচ্ছে আমাদের টার্গেট বাউ 2.0, যেটার এক্সাম 10 মার্চ থেকে শুরু হয়েছিল। তবে তুমি যদি এখনো ভর্তি হও, সেক্ষেত্রে কিন্তু তুমি এক্সাম গুলো এখনো দিতে পারবে, ঠিক আছে। কিন্তু এখানে তুমি এক্সট্রা যেটা পাচ্ছ সেটা হচ্ছে পেপার ফাইনাল 8টি। পেপার ফাইনালে আমরা জানি যে একটু ডিপ থেকে কোশ্চেন হয়। তুমি যদি পেপার ফাইনাল এখনো না দিয়ে থাকো, বা স্টিল কোথাও দিয়ে থাকলেও আবার স্ট্যান্ডার্ড কোশ্চেন দিতে চাও, দেন কিন্তু তোমার জন্য টার্গেট বাউ 2.0। আর যদি তুমি পেপার ফাইনাল না দিতে চাও, দেন তোমার জন্য এগ্রি বুস্টার ফাইনাল মল টেস্ট, ঠিক আছে। এবং এইটা তোমার যদি শুধু এক্সাম ব্যাচ মনে হয়, তাহলে তুমি ভুলবে। এখানে আমরা শুধু এক্সামটা নিই না, এখানে স্টুডেন্টের গাইডলাইন দেওয়া হয়, সাজেশনের PDF দেওয়া হয়, ইচ অ্যান্ড এভরিথিং। শুধুমাত্র ক্লাস নেওয়া বাদে একটা স্টুডেন্টের যা যা দরকার আমরা সবকিছু করি। একটা স্টুডেন্টের মেন্টাল স্ট্রেংথটা বজায় রাখা, কনফিডেন্স বুস্ট আপ করা তাদের মধ্যে, এতদিন যে এক্সাম দিয়ে চান্স পায়নি তাদের, তার জন্য তার মধ্যে যে হতাশা আসে, এটা কাটানোর জন্য কি দরকার, তারপর গাইডলাইন সেশন সবকিছু আমরা প্রোভাইড করি, ঠিক আছে। গত বছর আমাদের কোচিং থেকে যারা চান্স পেয়েছে, তাদের গাইডলাইন সেশনে নিয়ে আসি, মানে তার, যাতে আর কি স্টুডেন্টটা একটু মনোবলটা পায়, একটু কনফিডেন্সটা পায়, ঠিক আছে। শুধুমাত্র ক্লাস নেওয়া বাদে এই তোমার এক্সাম ব্যাচে সবকিছু হয়, 1-to-1 মেন্টরশিপ যেটারে বলি আমরা। তারপরে শুধুমাত্র মেন্টরশিপ না, আমাদের ইনবক্সে স্টুডেন্টরা 24 আওয়ার্স যে কোনো প্রবলেম নিয়ে কথা বলতে পারে, ঠিক আছে। একটা স্টুডেন্ট আমাদের ব্যাচের নেই যে বলতে পারবে যে ভাইয়া আমি আপনার নক করছি কিন্তু আপনি রিপ্লাই করেননি, ঠিক আছে। মানে আমাদের এমন হয় যে আমাদের যে গ্রুপটা আছে, এই গ্রুপে তারা প্রবলেম দেয়, এবং প্রবলেম দেওয়ার পরে ওইটা যদি সলিউশন না হয়, দেন আমরা করে দিই, ঠিক আছে। এখন এইটার অনেকে কোশ্চেন থাকতে পারে যে ভাই আপনাদের ইনবক্সে তো দিতে পারে। এখন ধরো একটা স্টুডেন্টের যে প্রবলেমটা হলো, ওই প্রবলেমটা আরো 10টা স্টুডেন্টের, কিন্তু অনেকে আছে হেজিটেশনের কারণে ওইটা দিতে পারতেছে না, সেক্ষেত্রে কিন্তু বাকিদেরও কিন্তু সলিউশন হয়ে যায়, ঠিক আছে। আশা করি মোটামুটি একটা ধারণা দিতে পারছি যে আমাদের এক্সাম গুলো আসলে কেমন হয়, ঠিক আছে। আর একটা ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে আমরা কিন্তু প্রাইজ মানি দিয়ে থাকি, ঠিক আছে। সো তুমি যদি কয়েকটা এক্সামে জাস্ট ফার্স্ট হও, জাস্ট 3-4টা এক্সামে ফার্স্ট হলে কিন্তু তোমার কোর্স ফিটা একদম উঠে যাবে, ঠিক আছে। মানে প্রাইজ মানি দিয়ে তুমি উঠে যেতে পারবা। এছাড়াও আমরা টপ 15 মেরিট লিস্ট প্রোভাইড করে থাকি, যেটার নিয়ে স্টুডেন্টের মধ্যে অনেক কম্পিটিশন থাকে যে কে হচ্ছে টপ 15-এ ঢুকতে পারে। আমাদের চ্যানেলটা একটু ঘাটাঘাটি করলে তোমরা আসলে বুঝতে পারবে, কমিউনিটি পোস্ট গুলো দেখতে পারো। চলে যাচ্ছি পরের টাইপে, সেটা হচ্ছে সংকরায়ন, ঠিক আছে। সংকরায়নের একটাই সূত্র, সেটা হচ্ছে এইচ ইকুয়াল টু হাফ ইন্টু ভি প্লাস এক্স, ভি প্লাস এক্স, ওয়েট ওয়েট, ভি প্লাস এক্স মাইনাস সি প্লাস এ, ঠিক আছে। যেখানে ভি ইকুয়াল টু যোজ্যতা স্তরের ইলেকট্রন সংখ্যা। কি বলেছি ভাইয়া? ভি ইকুয়াল টু যোজ্যতা স্তরে ইলেকট্রন সংখ্যা, ঠিক আছে। এক্স ইকুয়াল টু একযোজি পরমাণুর সংখ্যা, একযোজি পরমাণুর সংখ্যা, পরমাণুর সংখ্যা, ঠিক আছে। আচ্ছা, এরপরে সি ইকুয়াল টু ক্যাটায়নের চার্জ, ক্যাটায়নের চার্জ সংখ্যা, চার্জ সংখ্যা, ঠিক আছে। আচ্ছা, এরপরে এ ইকুয়াল টু হচ্ছে অ্যানায়নের চার্জ সংখ্যা, অ্যানায়নের চার্জ সংখ্যা। এই একটা সূত্র দিয়ে কিন্তু তুমি সংকরায়নের যে কোনো ম্যাথ করতে পারবে, ঠিক আছে। অ্যানায়নের চার্জ সংখ্যা,
ঠিক আছে, চার্জ, চার সংখ্যা, ঠিক আছে। সো আমরা যদি একটু এক্সাম্পল দেখার চেষ্টা করি তাহলে আমরা একটু দেখি। ধরো CH4, ঠিক আছে, যেখানে আমার কার্বনের ইলেকট্রন বিন্যাসটা যদি আমি করি তাহলে 1s2 2s2 2p4, তার মানে যোজ্যতা স্তরের ইলেকট্রন সংখ্যাটা আমার 6, একযোজী পরমাণুর সংখ্যা হচ্ছে 4, তার মানে হচ্ছে আমার V = 6 and X = 4, সরি V = 4, X = 4, ঠিক আছে। তাহলে আমরা যদি সূত্রটাতে বসাই তাহলে আমরা দেখতে পারবো যে S = হাফ ইন্টু V প্লাস X মাইনাস C প্লাস A, তাহলে হাফ ইন্টু 4 প্লাস 4 মাইনাস 0, যেহেতু এটা ক্যাটায়ন বা অ্যানায়ন না এবং এটাতে কোনো চার্জ নাই তাহলে ক্যাটায়ন সি অ্যান্ড এ এর মান হচ্ছে 0। তাহলে আমরা টোটাল মানটা পাচ্ছি 8/2 = 4, ঠিক আছে। 4 মিন্স sp3। ধরো এইচ এর মান কত হইলে হাইব্রিডাইজেশন কত, যদি হয় 2 দেন হাইব্রিডাইজেশন হচ্ছে sp, যদি 3 হয় তাহলে sp2, 4 হইলে sp3, 5 হইলে sp3d। এইভাবে আশা করি বুঝতে পারছো। এরপরে আমরা দেখি যে প্রিভিয়াস ইয়ারে কৃষি হচ্ছে কি টাইপের কোশ্চেন আসছে সংকরায়ন থেকে। সো প্রথমটা যদি আমরা দেখি, SF6 এ সালফারের কোন ধরনের সংকরায়ন ঘটছে, ঠিক আছে, অরবিটালে কোন ধরনের সংকরায়ন ঘটছে। আমরা যদি একটু সালফারের ইলেকট্রন বিন্যাস করি, 1s2 2s2 2p6 3s2 দেন 3p4, তার মানে যোজ্যতা স্তরে ইলেকট্রন সংখ্যা 6টা, V = 6 এবং একযোজী পরমাণুর সংখ্যা হচ্ছে 6টা। সো আমরা যদি সূত্রে বসাই যে is equal to হাফ ইন্টু v প্লাস এক্স মাইনাস সি প্লাস এ, দেন আমাদের রেজাল্ট আসতেছে 6 + 6, আর এদিকে তো আমার যেহেতু ক্যাটায়ন বা অ্যানায়ন না, সো চার্জ সংখ্যা নাই, সো হাফ ইন্টু 12, তার মানে 6, এবং 6 এর জন্য sp3d2 সংকরায়ন কিন্তু খুবই ইজিলি বের হয়ে গেল। এরপরের কোশ্চেনটা, কোন যৌগটি sp3d সংকরায়ন বিশিষ্ট, ঠিক আছে। সো sp3d সংকরায়ন বিশিষ্ট হইতে হইলে আমার এইচ এর মান হইতে হবে কিন্তু 5, ঠিক আছে, এইচ এর মান হইতে হবে 5। এইটা আমি করে দিব না, এটা তোমরা এই ভিডিওর কমেন্ট বক্সে জানাবা যে sp3d সংকরায়ন কোন যৌগটিতে আছে, ঠিক আছে। এরপরে চলে যায় পরের টাইপে, সেটা হচ্ছে কোয়ান্টাম সংখ্যা। এটা খুবই খুবই ইম্পর্টেন্ট একটা টাইপ, যেখান থেকে প্রায় প্রতি বছরই কোশ্চেন আসতে দেখা যায়, ঠিক আছে। সো আমি একটু বলি, এই কনসেপ্টটা যদি তোমার ক্লিয়ার থাকে দেন তুমি কোয়ান্টাম সংখ্যার যে কোনো ম্যাথ করতে পারবে, ঠিক আছে, বা যে কোনো কোশ্চেনের অ্যান্সার দিতে পারবে। তোমরা শুরুতেই একটু দেখবা যে এল এল ইকুয়াল টু 0 থেকে n-1, 0 থেকে n-1, এটা একটু মনে রাখবা। আর একটা জিনিস মনে রাখবা, সেটা হচ্ছে n ইকুয়াল টু প্লাস এল থেকে মাইনাস এল পর্যন্ত, বা মাইনাস এল থেকে প্লাস এল, যেটাই বলো কোনো সমস্যা নাই, ঠিক আছে। প্লাস এল থেকে মাইনাস এল বা মাইনাস এল থেকে প্লাস এল পর্যন্ত। দেখো আহ আমরা যদি প্রথম শক্তি স্তরের ক্ষেত্রে দেখি তাহলে দেখো এটার ক্ষেত্রে কিন্তু এস এর মান 0, দ্বিতীয় শক্তি স্তরের ক্ষেত্রে বা এন সমান যখন 2 তখন কিন্তু এল এর মান কিন্তু 2টা 0। আচ্ছা আমি একটু রেড পেন ইউজ করি তাহলে এটা ভিজিবল হবে ভালো করে। আচ্ছা দেখো দ্বিতীয় শক্তি স্তরের ক্ষেত্রে কিন্তু এল ইকুয়াল টু 0 অ্যান্ড 1, ঠিক আছে। আমরা বলেছি এল এর মান হচ্ছে 0 থেকে n-1 পর্যন্ত। তো যখন n এর মান 2 হবে, n-1 মিন্স 1, তার মানে এল এর মান হচ্ছে 0 আর 1। একইভাবে n এর মান যখন 3 হচ্ছে তখন কিন্তু 0 থেকে 3-1, তার মানে এল এর মান হচ্ছে তখন 0 1 and 2। দেখো 0 1 and 2, n equal to 3 এর জন্য 0 1 and 2। একইভাবে n এর মান যখন 4 হচ্ছে তখন কিন্তু এটাও আবার 0 থেকে n-1, তার মানে 0 থেকে n-1 মিন্স 3, তার মানে 0 1 2 3। আশা করি বোঝাইতে পারছি। এরপরে একইভাবে এম এর মানটা যদি আমরা দেখি যে প্লাস এল মাইনাস এল থেকে প্লাস এল পর্যন্ত বা প্লাস এল থেকে মাইনাস এল পর্যন্ত, যেটাই বলো, দেখো এল এর মান যখন 1 হচ্ছে তখন এম এর মান হচ্ছে -1 0 +1, এল এর মান যখন 2 হচ্ছে তখন -2 -1 0 +1 +2। আশা করি বোঝাইতে পারছি। আচ্ছা, আর এম এর মানের যে কয়টা মান আছে সেই কয়টা কিন্তু এটা অরবিটাল সংখ্যা, ঠিক আছে।
দেখো এম এর মান যখন আমার এখানে 5টা তখন অরবিটাল সংখ্যা 5টা, যখন এম এর মান এখানে 7টা অরবিটাল সংখ্যা 7টা। এবং একটা জিনিস মনে রাখবে, অরবিটাল সংখ্যা যত হবে ইলেকট্রন সংখ্যা হবে তার দ্বিগুণ। অরবিটাল সংখ্যা যদি 4টা হয় ইলেকট্রন সংখ্যা হবে 8টা, মানে ইলেকট্রন ধারণ ক্ষমতা ওই অরবিটালে পূর্ণ ইলেকট্রন ধারণ ক্ষমতা হবে 8টা। কারণ আমরা জানি প্রত্যেকটা অরবিটালে 2টা ইলেকট্রন থাকে যেটা বিপরীত স্পিনে ঘোরার চেষ্টা করে, ঘোরার চেষ্টা করে না, ঘুরে। ঠিক আছে? এরপরে আমরা দেখি প্রধান শক্তি স্তর যদি দেওয়া থাকে দেন আমি অরবিটাল কিভাবে নির্ণয় করব। ধরো আমার প্রধান শক্তি স্তরে মান হচ্ছে ধরো n ইকুয়াল টু 3, দেন অরবিটাল সংখ্যা কত হবে n স্কোয়ার। ঠিক আছে, জাস্ট n স্কোয়ার। ঠিক আছে, জাস্ট n স্কোয়ার, দ্যাট মিনস 3 স্কোয়ার মানে 9। ঠিক আছে, এরপরে অরবিটাল সংখ্যা, সরি, ইলেকট্রন সংখ্যা কিভাবে নির্ণয় করবে। অরবিটাল সংখ্যা তো আমরা নির্ণয় করে ফেলেছি। আমি অলরেডি বলেছি যে অরবিটাল সংখ্যা যা হবে ইলেকট্রন সংখ্যা হবে তার দ্বিগুণ। তার মানে এটা কিন্তু 2n স্কয়ার। দেখো প্রধান কক্ষপথে মান যদি দেওয়া থাকে অরবিটাল সংখ্যা যদি n স্কয়ার হয় ইলেকট্রন সংখ্যা হবে 2n স্কয়ার। সো একইভাবে যদি আমি ইলেকট্রন সংখ্যা বের করি তার মানে 2n স্কয়ার, n এর মান যদি 3 হয় তাহলে 2 ইন্টু 3 স্কয়ার, তার মানে 18। ঠিক আছে, একইভাবে উপশক্তি স্তরে সর্বোচ্চ ইলেকট্রন সংখ্যার মান কত, সেক্ষেত্রে সূত্রটা হচ্ছে 2 ইন্টু 12 প্লাস 1। এবং অরবিটাল সংখ্যা দেখো 12 প্লাস 1, এটাতেও কিন্তু একই কাজ করা হয়েছে। সেটা হচ্ছে, দেখো অরবিটাল সংখ্যা হচ্ছে 12 প্লাস 1 এবং ইলেকট্রন সংখ্যা 2 ইন্টু 12 প্লাস 1। আমি যেটা বলছি যে অরবিটাল সংখ্যা যা হবে ইলেকট্রন সংখ্যাতে সূত্রতে জাস্ট 2 দিয়ে গুণ হবে। ঠিক আছে, দেখো আমি যদি ডি উপশক্তি স্তরের কথা চিন্তা করি তাহলে ডি এর ক্ষেত্রে কিন্তু এল এর মান 2, তাই না? তাহলে আমি যদি অরবিটাল সংখ্যা চিন্তা করি, দেখো তাহলে ডি এর ক্ষেত্রে হবে 2l প্লাস 1, তার মানে 2 ইন্টু 2 প্লাস 1, তার মানে 2 দুগুণে 4 প্লাস 1 5। ঠিক আছে, একইভাবে আমি যদি এই দেখো 5, এই 5টা হচ্ছে দেখো অরবিটাল সংখ্যা। ঠিক আছে, মিলছে। ডি এর ক্ষেত্রে অরবিটাল সংখ্যা 5। একইভাবে এফ এর ক্ষেত্রে 2 ইন্টু 3 প্লাস 1, তার মানে 3 দুগুণে 6 প্লাস 1 7। একইভাবে আমরা যদি ইলেকট্রন সংখ্যা বের করতে চাই জাস্ট আমরা 2 দিয়ে গুণ দিয়ে দিব, দেন 10টা ইলেকট্রন। এবং আমরা সবাই জানি যে ডি উপশক্তি স্তরে সর্বোচ্চ 10টা ইলেকট্রন থাকতে পারে। আমরা এখন একটু দেখি যে বিভিন্ন সময় কৃষি হচ্ছে এই কোয়ান্টাম সংখ্যা থেকে কি কি কোশ্চেন এসেছে। ঠিক আছে, আচ্ছা, একটি পরমাণুর পঞ্চম শক্তি স্তরে সর্বোচ্চ ইলেকট্রন সংখ্যা কত বা ধারণ ক্ষমতা কত, সেক্ষেত্রে আমরা সূত্র হচ্ছে 2n স্কোয়ার, তার মানে 2 ইন্টু 5 স্কোয়ার, তার মানে 50। ঠিক আছে, 25 গুণ 2। কোন উপশক্তি স্তরে ইলেকট্রন ধারণ ক্ষমতা কত। উপশক্তি স্তরে ইলেকট্রন ধারণ ক্ষমতা আমরা অলরেডি দেখলাম যে 2 ইন্টু 12 প্লাস 1। ঠিক আছে, এখন যদি কোন স্পেসিফিক উপশক্তি স্তরে বলে যায় ধরো এসপিডি বা এফ, তখন এসপিডি বা এফ এর ক্ষেত্রে এল এর মান কত হবে সেটা আমরা বসিয়ে দিলে কিন্তু আমরা অ্যান্সারটা পেয়ে যাব। পরমাণুর তৃতীয় কক্ষপথে মোট অরবিটাল সংখ্যা কত। আমরা জানি অরবিটাল সংখ্যা সমান n স্কয়ার, তার মানে তৃতীয় কক্ষপথে 3 স্কয়ার, দ্যাট মিন্স 9। তার মানে পরমাণুর তৃতীয় কক্ষপথে টোটাল অরবিটাল সংখ্যা কত, 9। তুমি যদি একটু প্রুফ চাও আমি প্রুফ করেও দেখাই দিতে পারি। আমরা জানি 3 নম্বর স্তরে আছে 3s, 3p অ্যান্ড 3d। ঠিক আছে, আমরা জানি s অরবিটাল একটা, p অরবিটাল 3টা এবং d অরবিটাল কত, 5টা। তার মানে 5 আর 3 8 আর 1 9। ঠিক আছে, আশা করি বোঝাইতে পারছি। এবং এই কয়েকটা টাইপ যদি তোমরা ভালো মতো প্র্যাকটিস করো এটা থেকে মোটামুটি 3 থেকে 4টা মার্ক তোমরা খুব সহজেই কমন পেয়ে যাবে। এবং আমি যেই পদ্ধতি দেখা দিলাম বা টেকনিক দেখা দিলাম এই অনুযায়ী যদি তোমরা সলভ করো তাহলে পরীক্ষার হলে যে আর কোনো সমস্যাই হবে না বলে আমি মনে করছি। এরকম ভিডিও আরো চাও কিনা কমেন্টে জানাইতে পারো, বা কোন চ্যাপ্টারের উপর বা কোন টপিকের উপর চাও সেটাও জানাইতে পারো। আমরা অবশ্যই সেই টপিকের উপর পরবর্তীতে ভিডিও নিয়ে আসবো। এবং খুব দ্রুত আমাদের এক্সাম ব্যাচগুলোতে ভর্তি হয়ে যাইতে পারো। এবং আমাদের এক্সাম ব্যাচের রিভিউ তোমরা চ্যানেলে খুব ইজিলি পেয়ে যাবে। তোমরা যদি কমিউনিটি পোস্ট দেখো বা প্রিভিয়াস এর ভিডিও দেখো বা আমাদের স্টুডেন্টের রিভিউ দেখো তাহলে খুব সহজেই বুঝতে পারবে। এটা শুধুমাত্র 150 বা 200 টাকা দিয়ে তুমি জাস্ট এক্সাম ব্যাচ না, তোমার লাইফটাই চেঞ্জ হইতে পারে। ঠিক আছে, সো আজকের ভিডিওটা এতক্ষণ দেখার জন্য সবাইকে ধন্যবাদ। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।